1979 সালে ইরানে এক বিপ্লব হয়, আর তখনই ইরান থেকে পলায়ন করে দীর্ঘদিনের শাসক রেজা শাহ পেহলভি। এখন ওই রেজা শাহ পুত্র আবার ইরানে ফেরার পাঁয়তারা করছে। ৪৫ বছর পর সেই ভয়ঙ্কর শাসক ইরানে ফেরার জন্য চেষ্টা করছে। ফেরার আগে কি করতেছে? গোলযোগ তৈরি করছে, দাঙ্গা তৈরি করছে। আর শেখ হাসিনাও ফেরার আগে বাংলাদেশে একটি গোলযোগ তৈরি করবে, দাঙ্গা তৈরি করবে। কথা হলো, রেজা শাহ পেহলভির ছেলেকে আমেরিকা ইরানে ফিরিয়ে দেবার চেষ্টা করছে, শেখ হাসিনাকে চেষ্টা করছে না। এর কারণ কি? শেখ হাসিনা ভারত এবং রাশিয়াপন্থী। এখানে হলো বাংলাদেশের জনগণের শক্তির সাথে একটু সাপোর্ট। আবার ভারত যেভাবে চেষ্টা করছে হাসিনাকে ফেরাবার জন্য, সেটা বাংলাদেশের শক্তিকে নষ্ট করবে, ক্ষয় করবে। তবে আমেরিকার বিরুদ্ধে ফাইট দিয়ে ভারত কতটা সফল হবে সেটা দেখার বিষয়। তবে ইউনূস থাকতে না। নির্বাচনের পরেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে দেখা যাচ্ছে, এবং সেই পরিকল্পনার ঢেউ বিএনপিতে লেগে গেছে। বিএনপির কাছে এখন আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হলো এদেশের ইসলামপন্থীরা, চরমোনাই, জামায়াত, এরা। তারা এখন খেই হারিয়ে ফেলছে। একদিকে ভোট, আরেকদিকে ভারতের সমর্থন, দুটো একসাথে হয় না। মানুষের সমর্থন এবং ভারতের সমর্থন একসাথে কারো প্রতি থাকতে পারে না। এটাই হলো বাংলাদেশের রাজনীতির ডায়নামিক্স। এই চিন্তার উপরে যে দল থাকবে সে দল টিকে থাকবে, যে এই চিন্তা থেকে যে সরে যাবে সে হারিয়ে যাবে, শেখ হাসিনার মতো পালিয়ে যাবে। তবে ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করবে সেই পথ রুদ্ধ করে দিতে। ইতিমধ্যে সেই পথের অনেকটা রুদ্ধ করে দেয়া হয়েছে। এখন রেজা শাহ পেহলভির ছেলে আসার চেষ্টা করছে। তখন হয়তো সজীব ওয়াজেদ জয়ের মতো একটা অর্ধ উন্মাদ এদেশকে শাসন করবে। তখন ঠিকই এদেশের সাংবাদিকরা তখন তার জয়গান গাওয়া শুরু করবে। তারেক রহমান বা বিএনপির প্রতি এই জয়গান থাকবে না। মিডিয়া এখন যতটুকু বিএনপিকে সাপোর্ট দিচ্ছে সেটা হলো নিজেদের টেকার জন্য এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। কিছুদিন গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে একজন হিন্দু নারীর। তিনি বলছেন, আমরা আওয়ামী লীগই করি, বিএনপি থাকলে একসময় আওয়ামী লীগ আসবে, এ কারণে আমরা বিএনপিকেই ভোট দিব। এই কথার ভেতরে দীর্ঘ সংঘাত লুকিয়ে আছে, অনেক বড় ন্যারেটিভ লুকিয়ে আছে। আর বিএনপি যেটা চায়, বিএনপি আদর্শিক লড়াইয়ে ওয়েলফেয়ার ফাইট দিয়ে, সততার ফাইটে জামায়াতের সাথে পারবে না। এ কারণে আওয়ামী লীগকে এনে জামায়াতের সাথে ফাইটে নামাবে, আর তারা ক্ষমতায় থাকবে। ঠিক একই চিন্তায় হয়তোবা একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে এনেছিলেন। তখন যদিও জামায়াতের এই ধরনের হাইপ ছিল না। এক হিসাবে আপনি বলতে গেলে 90 সালের আগে জামায়াত যে এমন একটি শক্তিশালী দল হয়ে উঠবে 90 সালের আগে কেউ চিন্তাও করেনি। এই কারণে 90 সালের আগে কেউ জামায়াতকে অপবাদও দেয়নি। তখন বামপন্থীদের প্রধান শত্রু ছিল মুসলিম লীগ এবং মাজার। এখন তারা মাজারের পক্ষ নিচ্ছে, মুসলিম লীগেরও পক্ষ নিচ্ছে। এখন তাদের টার্গেট হলো জামায়াত। আবার যদি কখনো ধরেন জামায়াতকে ছাপিয়ে অন্য কোনো ইসলামী দল, মুসলিম জাতীয়তাবাদী দল বা মুসলিমদের আদর্শ লালনকারী দল এগিয়ে আসে, বড় হয়ে যায়, তখন তাদের সমালোচনা করবে। একসময় দেশের বামপন্থীরা ইসলাম বিদ্বেষে সমালোচনা করত পীর সাহেবদের, মাজারদের। লাল সালু পড়েছেন আপনারা? ওয়ালিউল্লাহর লাল সালু।
সেখানে মাজারের বিরুদ্ধে, পীরদের বিরুদ্ধে যা বলেছে, তারপরে তানবীর মোকাম্মেলের সিনেমা মাটির ময়না যদি দেখেন, পীর সাহেবদের বিরুদ্ধে যাচ্ছেতাই বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। কারণ তারা তখন মাজারকে দেখেছে ইসলাম হিসেবে। আসলে তাদেরও পড়াশোনা নাই ইসলামিক ব্যাপার। ইসলামটা কি? মাজার তো কখনোই বেসিক ইসলাম না, মাজার একটা কালচার। এখন তারা দেখছে না, মাজার না, তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে জামায়াত। এই কারণে তারা জামায়াতের বিরোধিতা করছে। ধরেন 13-14 সালের দিকে মাথা ছাড়া দিয়ে উঠেছে হেফাজত, এ কারণে তখন হেফাজতকে নিয়ে লাগছে তারা। এখন সব কিছু সামাল দেখুন। এখন এই যে ওসমান হাদির বিচারকে আড়াল করার জন্য তানবীরের ইস্যুটাকে সামনে আনলো ডিজিএফআই, এটা কিন্তু ডিজিএফআই করাইছে। তারপরে তাহসান, শয়তান, বাংলাদেশের শয়তান শিল্পী তাহসান, তার পারিবারিক দাম্পত্যের বিষয়টি সামনে আনছে। এগুলো সব ডিজিএফআইয়ের কাজ। এর আগে অপু বিশ্বাস, শাকিব খান কোনো সমস্যা হলো তাদেরকে আলোচনায় নিয়ে আসতো, মানুষ ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যেত। ধরেন বিএনপির কাউকে গুম করে ফেলছে, তখন শাকিব খানকে দিয়ে একটা মন্তব্য করাতো, অপু বিশ্বাসকে দিয়ে শাকিব খানকে নিয়ে, মানুষ সেটা নিয়ে ব্যস্ত হয়ে যেত। এখন আর সেটা খায় না। অপু বিশ্বাস টিশ্বাস এখন তো হইল ফার্স্ট ক্লাস এলিট প্রস্টিটিউট বলতে পারে না, বা সিজনাল প্রস্টিটিউট বলতে পারেন, ভ্যালুয়েবল প্রস্টিটিউট বলতে পারেন, হ্যাঁ, এলিট ক্লাসের প্রস্টিটিউট বলতে পারেন এদেরকে। এখন সেগুলো মানুষ নিচ্ছে না। এখন নীলা ইসরাফিলি খায় না, তাজনুবাই খায় না, তাজনুবা জেরিনি খায় না মানুষ পলিটিক্স নিয়ে এখন এটাও বুঝে ফেলছে, যত অঘটন ঘটায় এগুলো সব কিছুর পিছনে ওয়াকারের ডিরেক্ট ইনডিরেক্ট হাত রয়েছে। এই যে তামিম ইকবাল দেখেন, তামিম ক্রিকেটারদের স্বার্থে, সম্মানের স্বার্থে বাংলাদেশ খেলা প্রচার করবে না এবং খেলবে না বলে জানিয়েছে। কারণ তারা অপমান করেছে, মুস্তাফিজ নাকি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এখন বিসিবি ঠিকই বিকল্প প্রস্তাব দিছে, হয় ভারতের মাটিতে আর নইলে কিছু ম্যাচ শ্রীলঙ্কাতে হতে পারে। প্রথমে কৌশলে তারা দেখবে ভারতেই খেলানো যায় কিনা, সেটা না হলে তারা শ্রীলঙ্কাতে প্রস্তাব দিবে। এই প্রস্তাবটি ভালো। মাঝে মাঝে মেরুদণ্ড, বাংলাদেশের শাসকদের মেরুদণ্ড ভারতের প্রতি সবসময় নত জানো। কেউ বাংলাদেশের সম্মানের কথা, মানুষের সম্মানের কথা, এই দেশকে রাষ্ট্র হয়ে ওঠার জন্য যে লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই, কোনো শাসক তা গ্রহণ করেনি। একমাত্র কিছুটা সেই ঝলক দেখা গেছে ডক্টর ইউনূসের মধ্যে, এবং অতীতে আমরা যা শুনেছি সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে ছিল, খালেদা জিয়ার মধ্যেও নাকি সেটা ছিল, মানুষের মর্যাদাকে রক্ষার লড়াইয়ে, দেশের স্বার্থে। অথচ এই জিনিসটা তানভীরই বুঝে নাই, তামিম ইকবালই বুঝে নাই। আবার কিছু টাউট ক্রিকেটার তামিম ইকবালের পক্ষে, বিসিবির সম্মানজনক সিদ্ধান্তের বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে। সারা দেশ যখন ভারতের বিরুদ্ধে, তখন তামিম ইকবাল ভারতের পক্ষে, আর ক্রিকেটাররা তামিম ইকবালের পক্ষে। অর্থাৎ তামিম ইকবাল এবং ক্রিকেটাররা এদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে সরাসরি, স্পষ্টতরভাবে। তবে হাসিনা যে ফিরে আসবে সেই পথ ইউনূস কিন্তু প্রায় বন্ধ করে দিয়েছেন। আরও ভালো হতো যদি জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ আগেই জারি করা হতো। এখানে জুলাই যোদ্ধাদের কিছুটা ঝুঁকি রয়ে গেছে। ভারত আওয়ামী লীগ হয়তো না আসবে, কিন্তু এদেশে পুলিশ প্রশাসনের ভিতরে, ডিজিএফআইয়ের ভিতরে যারা জুলাই বিরোধী, তারা জুলাই যোদ্ধাদের জীবনকে কিছুটা অতিষ্ঠ করে তুলতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।